যখন সঙ্গী বানায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দি ফিকশন হরর স্টোরিজ। আজ তোমাদের জন্য থাকছে লেখিকা মৌরুই দাসের কলমে ডিটেকটিভ রুদ্র সন্দীপ সিরিজের একটি গোয়েন্দা গল্প। আজকের গল্পে কথকের ভূমিকায় থাকছে অচ্যুতা। গল্পের সূত্রধর আমি তনয় ঘোষ। আজকের গল্পের প্রশ্ন, বোরখা পরা মেয়েটিকে ডিটেকটিভ কিভাবে চিহ্নিত করেছিল? আরেকবার বলছি, বোরখা পরা মেয়েটিকে ডিটেকটিভ কিভাবে চিহ্নিত করেছিল? গল্পের প্রথম পর্বের লিংক কমেন্ট সেকশনে পিন কমেন্টে পেয়ে যাবে। তাহলে শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা মৌরুই দাসের কলমে রুদ্র সন্দীপ সিরিজের দ্বিতীয় ও শেষ পর্ব। এই গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পের প্রথমে এবং শেষে বলবো, তাই ঝটপট কমেন্ট করে এই প্রশ্নের উত্তর তোমরা আমাদের কমেন্ট বক্সে দিতে পারো। আমরা সব সময় তোমাদের কমেন্ট লক্ষ্য রাখি, আর গল্পের ব্যাপারেও তোমাদের মূল্যবান মতামত অবশ্যই দেবে। তোমাদের মন্তব্য আমাদের জানাটা ভীষণ ভীষণ প্রয়োজন। তাই আর বেশি কথা নয়, শুরু হচ্ছে সত্য যেখানে লুকানো গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব। সন্দীপ চলে যায়। রুদ্র আবার তার নোটবুকে সব কথা লিখে নেয়। বাড়ি ফিরে এসে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। বিকেল 5টার দিকে সন্দীপকে ফোন করে আসতে বলে। তার মিনিট 15-এর মধ্যে সন্দীপ তার বাইক নিয়ে রুদ্রর বাড়ি চলে আসে। এবার রুদ্র সন্দীপের বাইকে গেল, নিজের বাইকটা নিল না। রাস্তায় যেতে যেতে সন্দীপ জিজ্ঞাসা করলো, তো নিখিলেশ কাকু কি বললেন? পীযূষের ফোনটা খুঁজে পেয়েছিল নি? না, খুঁজে পাননি। বাড়ির সব জায়গায় খুঁজে দেখেছেন কিন্তু পাননি। সে কি, ফোনটা তো বাড়িতেই থাকার কথা, বাড়ি থেকে কিভাবে উধাও হয়ে গেল? সেটাই তো, আমি তাও বললাম আরেকবার ভালো করে খুঁজে দেখতে। আচ্ছা, না পাওয়া গেলে কি করবি? কি আর করবো, সুশান্ত স্যারকে বলেই তখন পীযূষের ফোনের সমস্ত কল হিস্ট্রি, লাস্ট লোকেশন এসব বের করতে হবে। নাহলে আমরা তো কিছুই করতে পারবো না। এইভাবে অন্ধকারে হেঁটে কোনো লাভ হবে না। নামহীন, চেহারাহীন, ঠিকানাহীন মানুষকে কিভাবে খুঁজবো? ওটা নিয়ে পরে ভেবে দেখব। এখন আবার সুশান্ত স্যার আমাদের কেন ডাকলেন কে জানে। এটাও ঠিক। দুজনে এসে থানায় হাজির হলেই একজন কনস্টেবল ওদের দুজনকে দেখে বললেন, যান, আপনারা স্যারের কেবিনে যান, স্যার আপনাদের জন্য অপেক্ষা করছেন। কথাটা শুনে দুজনে দুজনের দিকে তাকালো। ব্যাপারটা যে বেশ গুরুতর সেটা দুজনেই বেশ আন্দাজ করতে পারছে, কিন্তু ব্যাপারটা কি সেসব ভাবতে ভাবতে দুজনেই গেল সুশান্ত স্যারের কেবিনে। বাইরে দাঁড়িয়ে দরজায় নক করতেই সুশান্ত স্যার বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছি। দুজনেই বেশ অবাক। কোনো কথা না বলে চেয়ারের সামনে দাঁড়াতেই সুশান্ত স্যার বললেন, বসো বসো। না না, ঠিক আছে স্যার, কিন্তু কি ব্যাপার বলুন তো? এভাবে আমাদের ডেকেছেন, কোনো খবর আছে কি? না না, কোনো খবর নেই। আসলে আমি একটু চাপে পড়েই তোমাদের এখানে ডেকেছি। সুশান্ত স্যারের মুখে চাপের কথা শুনে দুজনেই অবাক। একজন পুলিশ অফিসার নানা ধরনের চাপে থাকে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু কি এমন চাপ আছে যার জন্য ওদের ডেকে পাঠিয়েছেন? তাহলে কি বড় কোনো ব্যাপার? বেশ কৌতূহল নিয়ে সন্দীপ জিজ্ঞাসা করল, চাপ মানে কি রকমের চাপে আছেন? না মানে, পুলিশ অফিসাররা তো সবসময় চাপে থাকে, এটা তো আর নতুন কথা কিছু নয়, কিন্তু কি এমন চাপে আছেন যার জন্য আমাদের ডেকেছেন? হ্যাঁ, কথাটা ঠিকই বলেছো, কিন্তু ব্যাপারটা খুবই কনফিডেন্সিয়াল। মানে কি হয়েছে স্যার? হ্যাঁ বলছি, তোমরা হয়তো জানো ওই সায়েন্টিস্ট পঙ্কজ দেবনাথ মারা গেছেন। ওনাকে তার নিজের ল্যাবের মধ্যেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, এই কথা নিশ্চয়ই জানো। হ্যাঁ স্যার, জানি। কিন্তু ওনার মেয়ের দাবি তার বাবাকে খুন করা হয়েছে, আর ওই জন্যই উপরতলার পুলিশ অফিসাররা এই কেসের তদন্ত করছেন। হ্যাঁ, এটাও জানি স্যার। আমিও ওই তদন্তে ছিলাম, কিন্তু 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 কি স্যার? আমাকে ওই তদন্ত থেকে সরানো হয়েছে। কেন স্যার? কথাটা আচমকায় সন্দীপ জিজ্ঞাসা করে বসে। কথাটা যে মুখ ফসকে করে ফেলেছে সেটা বুঝতে পেরে সন্দীপ বলে উঠল,
না মানে কেন তদন্ত থেকে আপনাকে সরানো হলো? না মানে আপনি যদি বলতে না চান তাহলে সেই ক্ষেত্রে বলবার দরকার নেই, কোনো ব্যাপার না। না, তেমন কোনো ব্যাপার না। আসলে পঙ্কজ দেবনাথের মৃত্যুর পর ওনার মেয়ে সব থেকে বেশি দাবি করেছিলেন যে ওনার বাবাকে ওনার ফর্মুলার জন্যই খুন হতে হয়েছে। ফর্মুলা? হ্যাঁ, ফর্মুলা। তিনি কোনো একটা ওষুধ আবিষ্কার করছিলেন। ওনার আবিষ্কার সফলও হয়েছিল, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু একদিন ওনার ল্যাবের ভেতরে ওনার মৃতদেহ পাওয়া যায়। সকলে ভাবে যে উনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন, কিন্তু ওনার মেয়ের দাবি যে তার বাবাকে খুন করা হয়েছে। আর সেই থেকেই তদন্ত শুরু হয়। আচ্ছা, তারপর? তদন্ত এখনো চলছে, এখনো পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি। কারণ ডাক্তার পঙ্কজবাবুর মৃতদেহ পরীক্ষা করে বলেছেন যে উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, স্বাভাবিক মৃত্যু। কিন্তু ওনার মেয়ে সে কথা মানতে নারাজ। একদিন সেই মেয়ে থানায় ফোন করে বলে যে তার কাছে নাকি কোনো প্রমাণ আছে, যার থেকে প্রমাণিত হয়ে যাবে যে সত্যিই তার বাবাকে খুন করা হয়েছে। এরপর থেকে ওই মেয়ে উধাও। এমন কথা শুনে রুদ্র আর সন্দীপ দুজনেই একসাথে বলে ওঠে, হোয়াট? উধাও মানে? না মানে উধাও মানেটা কি? সরি স্যার, আসলেই মানে আশঙ্কায় এমন একটা কথা শুনে আমি নিজের ওপর থেকে কন্ট্রোলটা হারিয়ে ফেলেছিলাম। আপনি কিছু মনে করবেন না? না না, সে ঠিক আছে। স্যার বলছি, মেয়েটা উধাও মানে মেয়েটার কি খোঁজ পাননি? না রুদ্র, এখনো পর্যন্ত মেয়েটার কোনো খবর নেই। সে কি, কতদিন হয়েছে? আজ থেকে 10 দিন আগে মেয়েটার সাথে শেষ কথা হয়, তারপর মেয়েটার ফোন বন্ধ হয়ে গেছে। তারপর একবার অন হয়েছিল, তাও মানে কিছুক্ষণ সময়ের জন্যই। মানে যেদিন মেয়েটা ফোন করে বলেছিল যে তার কাছে প্রমাণ আছে, তার কিছুক্ষণের মধ্যেই মেয়েটির ফোন বন্ধ হয়ে যায়। তার একদিন পর মেয়েটির ফোনটি অন হলো, কিন্তু তারপর থেকে আর ফোন অন হয়নি। ব্যাপারটা বেশ রহস্যজনক তো। তাহলে কি মেয়েটিও খুন হয়ে গিয়েছে? সেটা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না, কারণ এখনো তার বডি পাওয়া যায়নি। হয়তো পাওয়ার মতন অবস্থায় নেই। হয়তো যারা ওকে খুন করেছে তারাই এই বডিটা পুড়িয়ে ফেলেছে বা মাটিতে পুঁতে দিয়েছে। যারা পঙ্কজবাবুকে খুন করেছে তারা এত কাঁচা কাজ করবে বলে তো মনে হয় না। অনেকটাই রহস্য আছে। আমরা যদি ধরেই নিই যে মেয়েটিও মারা গেছে, তাহলে ওই সেদিন ফোনটা বন্ধ হয়ে যাওয়ার পর ওই পরের দিন আবার ফোনটা অন কি বা কেন করা হয়েছিল, আর কারা এই কাজ করলো? আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আপনি আমাদের কেন ডেকেছেন? ওটাই বলছি, আসলে মেয়েটিকে খোঁজার জন্য উপর মহল থেকে খুবই চাপ দিচ্ছে। মেয়েটিকে খুঁজে বের করতেই হবে। আর যদি মেয়েটি খুন হয়ে থাকে তাহলে কি করবে? কি আর করা যাবে, কিন্তু ওই সঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত তো আমরা মেয়েটিকে মৃত হিসেবে ঘোষণাও করতে পারি না। তবে আরেকটা কথা আছে, কিছুদিন আগে একটা চিঠি এসেছিল থানায়। চিঠি? কিসের চিঠি? দেখাচ্ছি। এই বলে সুশান্ত স্যার চেয়ার ছেড়ে উঠে আলমারি খুলে একটা সাদা কাগজ বের করলেন। তারপর রুদ্রর দিকে চিঠিটা বাড়িয়ে দিলেন। রুদ্র চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। আমি বেঁচে আছি স্যার, তবে আমি নিজেকে গোপন করে রেখেছি কারণ আমাকে মারার চেষ্টা করা হচ্ছে। এই নিয়ে 2 বার আমার উপর প্রাণঘাতী হামলা হয়েছে। অনেক কষ্টে নিজেকে রক্ষা করেছি। আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তারাই আমার উপর হামলা করছে, কিন্তু তারা কারা আমি সে কথা এখনই বলছি না। তবে খুব শীঘ্রই আমি তাদের মুখোশ টেনে ধরব। চিঠিটা পড়ে রুদ্র বলে উঠল, এটা কি ওই মেয়েটা পাঠিয়েছে? আপনারা শিওর? হ্যাঁ রুদ্র, নিচে ওর নাম লেখা আছে। মেয়েটির নাম হিয়া দেবনাথ। কিন্তু নাম লেখা থাকলেই তো হবে না, এটা তো যে কেউ লিখতে পারবে। আপনারা কি এই চিঠির সাথে মেয়েটির হাতের লেখা চেক করেছেন? শিওর বলেই তো মনে হচ্ছে। আর তাছাড়াও মেয়েটির বান্ধবীদের সাথে কথা বলেছি, তাদের এই চিঠি দেখিয়েছিলাম, তারাই বলে এটা হিয়ার হাতের লেখা। এখন মেয়েটিকে খুঁজে বের করতে হবে। শুধু খুঁজে বের করলেই হবে না, তাকে সুরক্ষিত রাখতে হবে। তোমরা যদি আমাকে এই কেসে একটু সাহায্য করো তাহলে খুব ভালো হয়। আসলে
আচ্ছা বুঝলাম, কিন্তু স্যার আমাদের কিছু প্রশ্ন আছে যেগুলো জানা খুব দরকার। কি প্রশ্ন? মেয়েটির সম্পূর্ণ পরিচয় লাগবে, কবে কখন ফোন বন্ধ হয়েছিল, তারপর আবার কখন ফোনটা অন হয়েছিল সেটাও জানতে হবে। শুধু তাই নয়, মেয়েটির আগামী 1 মাসের কল হিস্ট্রি লাগবে। এগুলো বের করা আছে, আমি দিচ্ছি। সুশান্ত স্যার ফাইল থেকে বের করে একটা ছবি দিল। রুদ্র হাতে নিয়ে ছবিটা দেখল। সুশান্ত স্যার বলে উঠলেন, এই যে এই সেই মেয়ে হিয়া, আর ওর বাকি সব ডিটেলস আমি তোমাদের দুজনকেই হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। রুদ্র আর সন্দীপ দুজনেই নিজেদের ফোন অন করল। তাতে মেয়েটির ছবির সাথে সব ডিটেলস সুশান্ত স্যার পাঠিয়ে দেন। দুজনেই একবার ভালো করে সমস্ত কিছু পড়ে নিল। তারপর সুশান্ত স্যার বলে উঠলেন, শোনো, কাজটা কিন্তু তোমাদের খুব সাবধানে করতে হবে। মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। মেয়েটির কাছে কি প্রমাণ আছে সেটাও জানা খুব দরকার। পঙ্কজ দেবনাথ একজন খুবই বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন। দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন। তাই ওনার মৃত্যু যদি স্বাভাবিক না হয়ে থাকে তাহলে সেটা আমাদের দেশের ক্ষতি। অপরাধীদের ধরতেই হবে। স্যার, হিয়ার কাছে কি সত্যি কোনো প্রমাণ আছে? সেটা তো আমি বলতে পারবো না, কারণ হিয়া এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। সে বলছে তার প্রাণ নাশের সম্ভাবনা আছে, আর সেই জন্যই ও লুকিয়ে আছে। তা আপনারা হিয়াকে খোঁজার জন্য কি কি করেছেন? প্রথমত আমরা হিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তার ফোন বন্ধ। এমন অবস্থায় তার বন্ধুদের সাথে যোগাযোগ করি, তারাও কেউ কিছু জানে না। হিয়ার বাড়িতে আর কেউ নেই, মা অনেকদিন আগেই মারা গিয়েছে। তাছাড়া আমরা পঙ্কজবাবুর নিকট সমস্ত আত্মীয়দের সাথে কথা বলেছি, কিন্তু হিয়া তাদের কাছে নেই। এখন প্রশ্ন হচ্ছে হিয়া কোথায় গেল? আমরা এয়ারপোর্ট, ট্রেন, বাস সব জায়গায় লোক লাগিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খবর নেই। এতে এটা শিওর যে হিয়া কলকাতার বাইরে যায়নি, কিন্তু তাহলেও কোথায় আছে সেটা জানা যায়নি। অনেক গুপ্তচর লাগানো হয়েছে, কিন্তু না, তারাও কিছু বলতে পারছে না। আমি তো রীতিমতন হাঁপিয়ে উঠেছি। এখন তোমরাই ভরসা, দেখো যদি কিছু করতে পারো। আচ্ছা স্যার, হিয়া কি বাইরে পাচার হয়ে যেতে পারে? এমন সম্ভাবনা থাকতে পারে। আসলে যেদিন হিয়ার ফোন প্রথম বন্ধ হয়েছিল সেদিনই হয়তো হিয়ার সাথে কিছু একটা হয়েছে, এটা আমি নিশ্চিত। কিন্তু তারপরেই ভাবছি পরের দিন সকালে আবার ওর ফোনটা মানে কিছু সময়ের জন্য অন হলো কেন? কত সময়ের জন্য অন হয়েছিল? ওই 7-8 মিনিটের জন্য। স্ট্রেঞ্জ। আর অন হয়েছিল এমন একটা ভিড় এলাকায় যেখানে অন হওয়ার সম্ভাবনা খুবই চাপের। বাগবাজারের মতন এলাকায় যেখানে সারাক্ষণ মানুষের সমাগম, এমন একটা জায়গায় ফোনটা অন হলো কেন? কি কারণ থাকতে পারে? আমরা বাগবাজারের আশেপাশের সমস্ত এলাকায় খুঁজে দেখেছি, কিন্তু হিয়া ওখানে নেই। এ তো ভারী চিন্তার বিষয়। আচ্ছা স্যার, আমরা এখন আসছি, আমরা দেখছি কি করা যায়। থানা থেকে যখন রুদ্র আর সন্দীপ বেরিয়ে এলো তখন চারপাশে অন্ধকার নেমে এসেছে। অমাবস্যার জন্য আকাশে চাঁদের অস্তিত্ব নেই। বাইকে চেপে রুদ্র একবার সন্দীপকে বলল, না, আজ আর অফিসে যাব না, চল আমার বাড়িতে, ওখানেই কথা বলবো। বাড়িতে এসে পৌঁছাতেই রুদ্রর মা জ্যোথিকা দেবী বলে উঠলেন, কি রে, এখন কি খাবি? কড়া করে 2 কাপ কফি করে আনবে তো, একেবারে চিনি ছাড়া। কথাটা বলেই রুদ্র নিজের ঘরের দিকে পা বাড়ালো। তখন রুদ্রর মা বলে উঠলেন, দূর, কি যে তোরা চিনি ছাড়া কফি খাস, আমার তো একদমই ভালো লাগে না। কাকিমা, আমরা মাতাল না, আমরা আবার কফি তাল, থোড়া হাটকে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, যা ঘরে, আমি কফি নিয়ে আসছি। আচ্ছা কাকিমা। ঘরে গিয়ে বসতেই দেখতে পেল রুদ্র বাথরুমে গেল। সন্দীপ রুদ্রর বিছানায় বসলো। কি করবে বুঝতে পারছিল না, তাই নিজেও ফোনটাতে সুশান্ত স্যারের সব ডিটেলস দেখছিল। এমন সময় রুদ্রর ফোনটা বেজে উঠল। 2 বার বেজে ফোনটা কেটে যায়, কিন্তু তারপরে আবার বেজে উঠল ফোনটা। তোর ফোনটা বাজছে? দেখ কে ফোন করছে। নিখিলেশ কাকুর নাম দেখাচ্ছে যে। হ্যাঁ, রিসিভ কর, দেখ কি বলছেন। ওকে। সন্দীপ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে নিখিলেশ কাকু বলতে শুরু করলেন, রুদ্র, ফোনটা খুঁজে পাইনি,
কাকু, আমি সন্দীপ বলছি। আচ্ছা, রুদ্র নেই? ও একটু বাথরুমে আছে, আপনি আমাকে বলতে পারেন। আসলে পীযূষের ফোনটা খুঁজে পাইনি। আজ সারাদিন সারা ঘর খুব ভালো করে খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি, তাই রুদ্রকে ফোন করলাম। আচ্ছা বেশ, আমি রুদ্রকে বলে দেবো, আমরা দেখছি ব্যাপারটা। আচ্ছা বাবা, তাহলে এখন ফোন রাখছি। হ্যাঁ রাখুন। 1 মিনিট কাকু, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বাবা। আচ্ছা কাকু, মেয়েটা আপনাদের বাড়িতে কবে এসেছিল মনে আছে তারিখটা? তারিখ তো মনে নেই, তবে 10-12 দিন আগে এসেছিল, এমনটাই তো মনে হচ্ছে। আচ্ছা বেশ, বলছি আপনি কি এখন বাড়িতে আছেন? হ্যাঁ বাবা, আর কোথায় যাব বলো? কেন, তোমরা কি আসবে? না না। আচ্ছা। নিখিলেশ কাকু ফোনটা কেটে দেন। কিছুক্ষণের মধ্যেই রুদ্র বাথরুম থেকে বেরিয়ে আসে। লম্বা লম্বা চুলগুলো থেকে তখনও টপ টপ করে জল পড়ছে তার। সন্দীপ বলে ওঠে, একটা জিনিস খেয়াল করেছিস? কোন জিনিস? নিখিলেশ কাকু হ্যাঁ, উনি তো ফোন করেছিলেন, কি বললেন? কিছু বলেননি, শুধু বললেন পীযূষের ফোনটা খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, তুই যেন কি বলছিলিস? কি বলছিলাম বলতো? ওই তো কোন জিনিসটা আমি খেয়াল করেছি। হ্যাঁ মনে পড়ল। বলছিলাম, আমি নিখিলেশ কাকুকে জিজ্ঞাসা করলাম যে যে মেয়েটির কথা উনি বলছেন সেই মেয়েটি ওনাদের বাড়িতে কবে এসেছিল। কি? তা কি বললেন উনি? বললেন ওই 10-12 দিন হবে। আচ্ছা, তাতে তোর কি মনে হলো? আমার মনে হচ্ছে এই সায়েন্টিস্টের মেয়ে আর এই এক মেয়ে কি এক? কি বলছিস তুই? হ্যাঁ, হতে পারে না? না, হতে পারে এমনটাও তো আমরা জানি না, আমাদের কাছে প্রমাণ নেই। হ্যাঁ সেটাও একটা কথা, শুধু মেয়েটার চোখটা দেখেছে সবাই, তাই তো? হ্যাঁ। তাহলে আর কি করা যাবে? আইডিয়া। কি? চল চল চল, বেরোতে হবে। কোথায়? আজ তোর এক্সাম। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। কত বড় স্কেচ আর্টিস্ট হয়েছিস, আজ সেটা দেখবো। মানে কি এসবের? সব বুঝতে পারবি, চল চল, বেরোতে হবে, চল। কিন্তু কাকিমা যে কফি দিয়ে গেল। আরে ওটা পরে খেলেও চলবে, এখন চল। কিছুক্ষণের মধ্যেই দুজনে এসে হাজির হয় নিখিলেশ কাকুর বাড়িতে। ঘড়িতে তখন সন্ধে 7টা। দুজনকে হঠাৎ বাড়িতে দেখে নিখিলেশ কাকু বেশ অবাক হন। সেটা ওনার মুখ দেখেই বোঝা গেল। নিখিলেশ কাকু বলে উঠলেন, রুদ্র, তুমি এখন এখানে? হ্যাঁ কাকু, চলে এলাম, একটা জরুরি কাজ আছে। কি কাজ? প্রিয়া বাড়িতে আছে? হ্যাঁ, কেন বলো তো? একটু ডাকুন, প্রিয়াকে কথা আছে। কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আহা, এত চিন্তার বিষয় নয়, আপনি প্রিয়াকে ডাকুন না, কিছু কথা জানার আছে। প্রিয়া, একবার এদিকে আয় তো মা। প্রিয়া বসার ঘরে এলে রুদ্র কোনো ভনিতা ছাড়াই জিজ্ঞাসা করল, আচ্ছা, মেয়েটার চোখটা কেমন ছিল মনে আছে? হ্যাঁ, মানে পীযূষের সাথে যে মেয়েটা তোমাদের বাড়িতে ছিল তার চোখটা তোমরা দেখেছো তো? প্রশ্নটা শুনে প্রিয়া একবার তার বাবার দিকে তাকালো। রুদ্র সেটা নজর এড়ালো না। রুদ্র আবার জিজ্ঞেস করলে এবার প্রিয়া বলে, হ্যাঁ মনে আছে। আচ্ছা, তাহলে মেয়েটার চোখের স্কেচটা আঁকাতে পারবে? আবারও প্রিয়া তার বাবার দিকে তাকায়। তা দেখে রুদ্র এবার বলল, কাকুর দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে বলো, মেয়েটার চোখের স্কেচ আঁকাতে পারবে? কি হলো বলো? তখনও দেখা গেল নিখিলেশ কাকু চোখের ইশারা করতেই প্রিয়া কলের পুতুলের মতো জবাব দিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো আমি। ঠিক আছে সন্দীপ, তোর এক্সাম শুরু। কি বলছিস তুই? আরে এই নে পেন্সিল, আর প্রিয়া যেমন যেমন বলবে ঠিক তেমন তেমন কর, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। সন্দীপ আর মানা করল না। দুটো চেয়ার এনে একটাতে সন্দীপ বসলো, অন্যটাতে প্রিয়াকে বসতে বলা হলো। প্রিয়া একটু ভয়ে ভয়ে বসলো, কিন্তু কেন ভয় পাচ্ছিল সেটা কেউ জানে না। তারপর প্রিয়া যেমন যেমন আঁকতে বলল, সন্দীপও তাই করতে লাগলো। প্রায় 20 মিনিট পর যে চোখটা তার সামনে ফুটে উঠল সেটা দেখে সন্দীপ কোনো কথা বলল না, শুধু রুদ্রর দিকে ছবিটা বাড়িয়ে দিল। ছবিটা হাতে নিয়ে রুদ্রও কোনো কথা বলল না, শুধু শুধু যাওয়ার আগে বলে গেল, কাকু আপনি এবার চিন্তামুক্ত, আমরা এবার দেখছি ঠিক কি করা যায়, তবে মেয়েটার খোঁজ আমরা খুব তাড়াতাড়ি শেষ করব। ঠিক আছে, এখন আমরা আসছি। দুজনে নিখিলেশ কাকুর বাড়ি থেকে বেরিয়ে আসে। রাস্তায় আর তারা কোনো কথা বলেনি, তবে রুদ্রর ঘরে এসে সন্দীপ বলে উঠল, এবার কি করবি? অনেক কিছু। আর কোনো কথা না বলেই রুদ্র হাতে ফোনটা তুলে নিল। তারপর বলতে শুরু করলো, স্যার, একটা হেল্প লাগবে। হ্যাঁ বলো না, কি হেল্প লাগবে?
পীযূষের কল হিস্ট্রি লাগবে বিগত 6 মাসের। কেন, ওই কেস তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ জানি স্যার, কিন্তু তাও এটা আমাদের খুবই জরুরি, লাগবেই। প্লিজ স্যার, এটা একটু আমাদের সাহায্য করুন। কথা দিচ্ছি কিছুদিনের মধ্যেই আপনাকে ওই মেয়েটার খবর দেব। মেয়েটা এখনো বেঁচে আছে কিনা, মারা গিয়েছে তার সম্পূর্ণ খবর আমি আপনাকে দেব। আর মারা গেলেও তাকে কে বা কারা খুন করেছে সেটাও বলবো। প্লিজ স্যার। তো 6 মাসের কল হিস্ট্রি নিয়ে কি করবে? কাজ আছে স্যার। আচ্ছা আচ্ছা, বেশ, আমাকে 1 ঘন্টা সময় দাও, আমি টেলিকম অফিসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরে ঠিক আছে। ফোনটা কেটে রুদ্র তার নিজের স্টাডি টেবিলে বসল। সন্দীপ অনেকক্ষণ চুপ করে থেকে বলে উঠল, তুই কি করতে চাইছিস? দেখ সন্দীপ, এখন আমরা দুজনেই জানি পীযূষের বাড়িতে যে মেয়েটা ছিল আর সায়েন্টিস্ট পঙ্কজ দেবনাথের মেয়ে দুজনে এক। কিন্তু সেটা আমরা জানলেই তো হবে না, প্রমাণ লাগবে। এখন প্রশ্ন হলো, পীযূষ ওই মেয়েকে কোথায় পেয়েছিল, আর পেলেও বা তার জন্য নিজের জীবনের ঝুঁকি কেন নিল? ড্রাগস কেসে সে কিভাবে ফাঁসলো, যদিও সেই পার্টিতে তার যাওয়ার কথা ছিল না, কিন্তু তাও গিয়েছিল। পীযূষ শুধু শুধু নিজেকে শেষ কেন করলো? সামান্য পুলিশ অ্যারেস্ট করেছে বলে এখনকার কোনো ছেলে আত্মহত্যা করবে কেন? নাকি এর পেছনে কোনো কাহিনী আলাদা? মানে এমনটাও তো হতে পারে যে মেয়েটা পীযূষের কাছে ছিল, সেই খবর কেউ জানতে পেরে গিয়েছিল, তারপর মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য পীযূষকে মেরে ফেলেছে। হয়তো তারা প্রমাণ রাখতে চায়নি। কিন্তু সে তো নিজে আত্মহত্যা করেছে, ফোন করেছিল মরার আগে তার বাবাকে। হতেই তো পারে পীযূষকে ভয় দেখানো হয়েছিল। কিসের ভয়? পরিবারের? হতে পারে। ঠিক বলেছিস। যদি মেয়েটাই তাদের একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে পীযূষ এটা তো নিশ্চয়ই বুঝেছিল যে মেয়েটাকে বাঁচানো তার পক্ষে সম্ভব নয়। এখন ভয় দেখানোর জন্য বাকি থাকে তার পরিবার। হয়তো তারা এটা বলেছিল যে সে না মরলে তার পরিবারকে ওরা শেষ করে দেবে। তাই হয়তো পীযূষ এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, নিজেকে শেষ করে দিয়ে নিজের পরিবারকে বাঁচিয়ে দিয়ে যায়। কিন্তু মেয়েটার জন্য পীযূষ এত বড় একটা ঝুঁকি নিল কেন? কি সম্পর্ক ওদের মধ্যে? সম্পর্ক তো একটা ছিল, আর সেটা খুবই সিরিয়াস। তার জন্যই এত বড় ঝুঁকি পীযূষ নিয়েছিল। কিন্তু সে বুঝতে পারেনি তার বিপরীতে যারা আছে তারা খুবই পাওয়ারফুল মানুষ। কিন্তু এগুলো প্রমাণ করবি কিভাবে? এগুলো তো আমাদের ধারণা কেবল। আহা, প্রমাণ করার জন্যই তো কল হিস্ট্রি বের করতে বলেছিল। সম্পর্ক যখন ছিল তখন ফোনও নিশ্চয়ই করত। ফোন থেকে নাম্বার ডিলিট করলেও সেম কোম্পানির সার্ভারের কল রেকর্ডে সংরক্ষিত থাকে। এখন যদি ফোনটা আমরা হাতে পেতাম তাহলে আরও সুবিধা হতো। উন্নত প্রযুক্তির ব্যবহার করে ডিলিট করা কল লগ, এমনকি ডিলিট করা মেসেজ চ্যাটও উদ্ধার করা যেত। কিন্তু আনফর্চুনেটলি আমাদের কাছে ফোন নেই, তাই যা আছে সেটাই দেখতে হবে। হিয়ার 1 মাসের যে কল হিস্ট্রি আমাদের কাছে আছে তাতে কিন্তু পীযূষের নাম্বার নেই। তাহলে কি তারা 1 মাস কথা বলেনি? সেটাই তো আমাকে ভাবাচ্ছে। ওই জন্যই তো আমি পীযূষের বিগত 6 মাসের কল হিস্ট্রি বের করতে বললাম। এখন দেখি কি বের হয়। কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায়নি। সুশান্ত স্যার ফোন করে বললেন, হোয়াটসঅ্যাপ চেক করো, আমি পীযূষের সমস্ত কল হিস্ট্রি বিগত 6 মাসের সব পাঠিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ স্যার। আরে ঠিক আছে, এতবার করে ধন্যবাদ জানাতে হবে না। নাও, কাজে লেগে পড়ো। একদম স্যার। ফোন রেখে দুজনে মিলে কল হিস্ট্রি চেক করতে থাকে। একবার নয়, পরপর 3-4 বার করে নাম্বার মিলিয়েও পীযূষের ফোনে ওই মেয়েটির অর্থাৎ হিয়ার ফোন নাম্বার পাওয়া গেল না। এদিকে হিয়ার কল হিস্ট্রি চেক করেও পীযূষের নাম্বার পাওয়া গেল না। হতাশ হয়ে সন্দীপ বলে উঠল, কি হচ্ছে বলতো? দুজনের কারোর ফোনে তো কারোর নাম্বার নেই। তাহলে কি আমরা যা ভাবছি সবটা ভুল? ভুল ঠিক জানি না, তবে এটা শিওর যে দুজন মেয়ে এক। কিন্তু তাদের মধ্যে কি কোনো যোগাযোগ ছিল না? আমি যদি ধরে নিই যে হিয়াকে সেদিনই পীযূষ প্রথম দেখেছিল, যেদিন হিয়া শেষবারের মতো পুলিশকে ফোন করে বলেছিল যে তার বাবাকে খুন করা হয়েছে, তার প্রমাণ আছে। হয়তো সেই খবর তাদের কাছে পৌঁছে যায় আর হিয়াকে মারার চেষ্টা করে। হয়তো হিয়া পালানোর সময় পীযূষের সাথে দেখা হয়ে যায় আর পীযূষ হিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর তারপর সব শুনে পীযূষ হিয়াকে সাহায্য করার জন্য রাজি হয়। আচ্ছা রুদ্র, হিয়ার কাছে প্রমাণ থাকলে সে নিশ্চয়ই জানে যে কে ওর বাবাকে খুন করেছে। আর সাপোজ যে আমি যদি কোনো খুনিকে চিনি বা জানি, তাহলে আমার কি করা উচিত? পুলিশকে জানিয়ে অপরাধীকে শাস্তি দেওয়া।
এখন যদি পুলিশই বেঈমান হয় তখন? তার মানে তুই বলতে চাইছিস হিয়া পুলিশকে জানিয়েছিল যে তার কাছে প্রমাণ আছে, আর সেই জন্যই তাকে মারার চেষ্টা করা হয়েছিল? এক্স্যাক্টলি। হিয়া হয়তো এটাই ভুল করে বসেছিল, কিন্তু যখন বুঝলো যে পুলিশের কেউ না কেউ তার বাবার খুনের সাথে জড়িত, তখন হিয়া কিসের অপেক্ষা করছে? হিয়া তো এখন খুব ভালো করেই বুঝে গিয়েছে যে তার বাবার খুনিরা তাকে ছাড়বে না। তাহলে সেই প্রমাণ পাবলিক করে দিচ্ছে না কিসের জন্যে? মানে কি বলছিস? মাঝে মাঝে যে তোর মাথাটা হ্যাং হয়ে যায় সেটা আমি বুঝতে পারি। এই ফালতু কথা না বলে ঠিক করে বলতো। আরে ইয়া তো চাই তার বাবার খুনি শাস্তি পাক, তাহলে সেই খবর তো সবাইকে জানিয়ে দিতে পারবে। হাতে যখন ফোন আছে তখন একটা ভিডিও করে পাবলিক করে দিলেই তো সেই খবর সবার কাছে পৌঁছে যাবে। তাহলে তো আর তাকে পুলিশের কাছে যেতে হচ্ছে না, সাধারণ জনগণ এমনি সবকিছু জেনে যাবে। ঠিক বলেছিস, ফেসবুক। আমি এটাই বলছি। হিয়া এখনো পর্যন্ত কোনো ভিডিও কিন্তু করেনি। ও কার জন্য বসে রয়েছে? একটা ভিডিও করে দিলে অপরাধী সবার সামনে চলে আসতো, আর ওকে এতদিন লুকিয়ে থাকতে হতো না। ঠিক ঠিক, এবার তো আমারও মনে হচ্ছে হিয়া কি আদৌ বেঁচে আছে। আচ্ছা, পীযূষের কোনো বন্ধুর সাথে ঝগড়াঝাটি হয়েছিল? সেটা তো জিজ্ঞাসা করা হয়নি। তখন আবার নিখিলেশ কাকু ফোন করলো, জানতে পারলো সেই বন্ধুর নাম সূর্য। রুদ্র অবাক হলো। কলেজে সেদিন তাদের সাথে কথা হলো, কিন্তু সূর্য তো একটা কথাও বলল না। রুদ্র সূর্যকে ফোন করলো, প্রথমেই জিজ্ঞাসা করলো, সেই ক্লাবে তুমি পীযূষকে নিয়ে গিয়েছিলে? প্রশ্নটা শুনে সূর্য চুপ করে যায়, কিছুই বলে না। রুদ্র আবার জিজ্ঞাসা করলে সূর্য কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ স্যার, কিন্তু বিশ্বাস করুন আমি ওইসব কিছু জানতাম না। পুলিশ আমাদের থানায় নিয়ে যায়, আর ওখানে পীযূষ হঠাৎ আমাকে মারতে শুরু করে। এদিকে আমারও মাথা খারাপ ছিল, একটু ড্রিঙ্কও করেছিলাম, নিজের আয়ত্তে ছিলাম না, তাই আমিও ওকে মেরেছিলাম, আর তাতেই পুলিশ আমাদের থানায় রেখে দেয়। এরপর তো আপনি জানেন। আমি জানি, কিন্তু কলেজে সেদিন এই কথাগুলো বললে না কেন? আসলে স্যার, আমি ভেবেছিলাম যে এইসব জানতে পারলে যদি আপনি আমাকেই সন্দেহ করেন, ওই জন্যই। আমার ভুল হয়ে গেছে স্যার, কিন্তু বিশ্বাস করুন আমি পীযূষের কোনো ক্ষতি করিনি। আচ্ছা ঠিক আছে, আমার কাছে কোনো কথা গোপন করবে না, কেমন? আমি যদি কোনোভাবে জানতে পারি যে এসবের পেছনে তোমার কোনো হাত আছে, তাহলে তোমার সামনে কিন্তু খুব বিপদ অপেক্ষা করছে। ফোন রেখে দেয় রুদ্র। সন্দীপ আবার বলতে শুরু করলো, কি আশ্চর্য ঘটনা বলতো। হিয়াকে নিজের ঘরে রেখে ক্লাবে পার্টি করতে গিয়েছিল পীযূষ। ঠিক। সত্যি বলছি ভাই, আমার না কেমন যেন মনে হচ্ছে। আর সেদিনেই ড্রাগ ডিল হচ্ছিল সেই ক্লাবে। মনে হচ্ছে কেউ পরিকল্পনা করেছে ড্রাগ ডিলারদের ধরিয়ে দেওয়ার জন্য। দাঁড়া, কাকুর কাছে জানতে হবে পীযূষকে যেদিন পুলিশ ধরেছিল সেদিন মেয়েটি কি তাদের বাড়িতে ছিল। এরপর রুদ্র নিখিলেশ কাকুকে ফোন করে সেদিনের কথা জানতে চাইলে নিখিলেশ কাকু জানায় মেয়েটি তার আগের দিনই চলে গিয়েছিল। অন্যদিকে সেদিন আমার ডিলটা ক্যান্সেল হয়েছিল শুধু তোদের বোকামোর জন্য। কোন গাদ্দার আমার দলে লুকিয়ে আছে সেটা এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারলি না। আর ওইদিকে ওই সায়েন্টিস্টের মেয়েটা কোন গর্তে লুকিয়ে আছে কে জানে। ফোনটাও বন্ধ এতদিন ধরে। কেউ তো ওকে সাহায্য করছে, না হলে ওই একরত্তি মেয়ের পক্ষে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস নেই। কিন্তু কোন মারাত্মক সেটাই তো বুঝতে পারছি না। বস, মেয়েটা রাতারাতি যেন উবে গেছে, কোথাও কেউ মেয়েটাকে দেখেনি। সেটা তো সম্ভব না। মেয়েটা এখানেই আছে, কিন্তু কোথায়? যার 2 দিন সময় দিচ্ছি তোদের, যেখান থেকে পারিস মেয়েটাকে খুঁজে বের কর। সাথে কে ওকে সাহায্য করছে তাকেও আন। আমরা তো চেষ্টা করছি। আর কোনো কথা না, আমি মেয়েটাকে আমার চোখের সামনে দেখতে চাই, ব্যাস। এদিকে হিয়াকে পীযূষ নিজের বাড়িতে এনেছিল, কিন্তু তারপর হিয়া কোথায় গেল তা কেউ জানে না। মাঝখান থেকে পীযূষ আত্মহত্যা করল। হিয়ার কাছে কোনো প্রমাণ থাকলে সেটা ওর নিজের কাছেই ছিল, কিন্তু প্রিয়া বলেছে হিয়ার কাছে কিছুই ছিল না। এত দূর এসেও কোনো লাভ নেই।
আর সুশান্ত স্যারকে কিছু বলতেও পারছি না। বুঝতে পারছি না কে কে পঙ্কজ দেবনাথের খুনের সাথে জড়িত। আমি জানি সুশান্ত স্যার এমন নন, কিন্তু তাও আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। মেয়ে, এত চিন্তা করতে হবে না, কোনো না কোনো পথ নিশ্চয়ই বের হবে। চল, এখন আমি বাড়ি যাচ্ছি, কিছু দরকার পড়লে আমাকে ফোন করবি। আচ্ছা বেশ। এইভাবেই 2 দিন কেটে যায়। কোনো কিনারা করতে পারেনি রুদ্র আর সন্দীপ। এরই মধ্যে নিখিলেশ কাকুর বাড়িতে গিয়ে রুদ্র আর সন্দীপ জানিয়ে আসে ওই মেয়েটা কে ছিল। কিন্তু তাতে রুদ্র আর সন্দীপ দুজনে লক্ষ্য করেছে মেয়েটা আসলে কে সেটা জানার পর তাদের যতটা অবাক হওয়ার কথা ছিল ততটা হয়নি। তাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ওনারা হয়তো আগে থেকেই এইসব জানতেন, আর তাই যদি হয়ে থাকে তাহলে এইসবের নাটক কেন? সত্যি কি সব নাটক নাকি অন্য কিছু? বাড়িতে ফিরে এসে রুদ্র নিজের ঘরে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। রুদ্র এখন সে কথা ভাবছে না, তার চিন্তার বিষয় অন্য। সন্দীপ অনেকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু রুদ্র যেন তার মুখে কুলুপ এঁটেছে, কোনো কথা বলছে না। তারপর কি যেন মনে হতেই নিজের ফোনটা বের করলো, আর তারপর একটা রিল ভিডিও বেশ কয়েকবার শুনে সন্দীপের সামনে নিয়ে এলো। সন্দীপ রিল ভিডিওটা দেখে বেশ অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, পীযূষের রিল ভিডিও এখন দেখছিস কেন? কি হয়েছে তোর? আজ সকালে নিখিলেশ কাকুর বাড়িতে ঢোকার আগে আমরা কি কথা শুনতে পেয়েছিলাম একটু মনে করে বলবি, আর পুরো ঘটনাটা বলবি। 1 মিনিট বলছি। মনে পড়েছে, আমরা গেট নক করতে যাব তখনই ভেতর থেকে শুনতে পেলাম, যদিও কারোর বাড়ির কথা এভাবে শুনতে নেই, কিন্তু কানে চলে এলে কি করবো? আর তখন তো আর কানকে বলতে পারি না যে আমার কান, তুই আমার এইসব কথা শুনিস না। আরে ফালতু কথা না বলে আসল কথাটা বল না। ওটাই তো বলছি, দাঁড়া। হ্যাঁ, কেউ যেন বলছিল, হ্যাঁ খুঁজে বের করুক, সেটাই তো চাই। শিওর? হ্যাঁ শিওর। কেন, তুই কি আরো কিছু শুনতে পেয়েছিলি? না। তাহলে এই ভিডিওটা দেখ। এটা তো পীযূষ ওর বন্ধুদের নিয়ে একটা ছোট রিল ভিডিও। এখানে আদি, সোম, সূর্য, এমনকি পীযূষও আছে। সবাইকে দেখে কি হবে? অনেক কিছু, শুধু তুই ওদের কথাগুলো শোন, বিশেষ করে গলার স্বরগুলো। কিছুক্ষণ পর সন্দীপ বলল, শুনলাম। প্রত্যেকের গলার স্বরগুলো শুনলি? হ্যাঁ। তাহলে এবার মনে করে দেখ, আজ সকালে আমরা যখন নিখিলেশ কাকুর বাড়িতে গেলাম তখন একটা ছেলের কথা শুনতে পেয়েছিলাম। জিজ্ঞাসা করতে সূর্য এসেছে এই কথা নিখিলেশ কাকু বললেন। এমনকি সূর্য আমাদের সামনেও এসেছিল, কিন্তু সূর্যর গলার স্বর কি ওই রকম ছিল যেটা আমরা ঘরে ঢোকার সময় শুনেছিলাম? মনে করে বলতো। কিছুক্ষণ পর সন্দীপ বলে উঠল, না, এটা তো ওই গলার স্বর নয়। এবারে রিল ভিডিওটা দেখ। ইয়েস, এটাই তো। তার মানে তুই একদম। চল চল চল, এখন আসল সত্যটা খুঁজে বের করতে হবে। চল। কোথায়? সত্যটা যেখানে লুকোনো আছে। মানে? চুপ। সন্দীপ চুপ করল। রুদ্র ফোনে একটা নাম্বার ডায়াল করল। প্রশ্ন শুনে সন্দীপ অবাক, কিন্তু তখনই সেই প্রশ্নের কারণ জানতে চাইল না। তারপর রুদ্র যা যা করতে বলল সেই সব শুনেও সন্দীপ ভারী অবাক। ওপাশের ব্যক্তি যা উত্তর দিলেন সে কথা শুনে রুদ্র আর সন্দীপ পৌঁছালো সেখানে যেখানে আসল সত্যটা লুকিয়ে আছে। কাজ অনেক ছিল, প্রমাণ জোগাড় করা 4টিখানের ব্যাপার না। এইসব করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে পড়েছে, কিন্তু রুদ্র আর সন্দীপ কোথায় গেছে সে কথা কেউ জানে না। বরং বলা ভালো, তারা কাউকে জানতে দেয়নি, নিজের ফোনগুলো পর্যন্ত বন্ধ রেখেছে। অন্যদিকে, বস, আমরা একটা খবর পেয়েছি। মেয়েটা বেশ কিছুদিন একটা ছেলের বাড়িতে ছিল, কিন্তু এখন আর মেয়েটি সেখানে নেই। কোথায় গেছে কেউ জানে না। ছেলেটাকে ধরে আন, তোকে জিজ্ঞাসা কর, তাহলেই তো হবে। না বস, ছেলেটা সুইসাইড করেছে। কি? কবে, কখন? মেয়েটা চলে যাওয়ার পর ছেলেটাকে নাকি পুলিশে ধরেছিল, আর ওই অপমানে সুইসাইড করেছে। কি করেছিল? ড্রাগ কেসের জন্য। মানে স্যার, সেদিন যে ক্লাবে আমাদের ডিল হওয়ার কথা ছিল সেই ক্লাব থেকেই ওই ছেলেটি অ্যারেস্ট হয়েছিল। যদিও ড্রাগের সাথে তার কোনো লিঙ্ক পুলিশ খুঁজে পায়নি, কিন্তু ওই যে মধ্যবিত্ত পরিবারের মানুষজন
পাড়ার লোকজন নাকি বলতে শুরু করেছিল যে ওই ছেলে নাকি সত্যি ড্রাগের কাজ করবার করে। ওটা নাকি ছেলেটার খুব সম্মানে লেগেছিল। পাড়ার লোক নানা কথা বলছিল, তাই এত অপমান সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। হুম, না, আমার তো এমন মনে হচ্ছে না। আচ্ছা, মেয়েটা কি এখনো ওই ছেলেটার বাড়িতেই আছে? সে খবর পাইনি, তবে এটুকু জানতে পেরেছি যে মেয়েটা নাকি কাউকে কিছু না বলে সেখান থেকে চলে গিয়েছিল। কিভাবে সুইসাইড করেছিল খবর আছে? হ্যাঁ বস, ছাদ থেকে ঝাঁপ দিয়ে, সাথে নিজের হাতের শিরা কেটে। হাতে শিরা কাটলেই তো হয়ে যেত, আবার ছাদ থেকে ঝাঁপ দেওয়ার কি কারণ? আমার কিন্তু গড়বড় কেস মনে হচ্ছে। কোন হাসপাতালে নিয়ে গিয়েছিল ছেলেটাকে? খোঁজ লাগা। আচ্ছা বস। এদিকে দেখুন স্যার, আমরা কিন্তু শিওর। এবার আপনি আমাদের সত্যিটা বললে খুব ভালো হয়, নাহলে বুঝতেই পারছেন শুধু শুধু পুলিশের ঝামেলায় পড়বেন, সেটা কি ভালো দেখাবে? দেখুন, আমি আপনাদের চিনি না জানি না, আপনারা কিন্তু আমাকে শুধু শুধু ভয় দেখাচ্ছেন। এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আপনারা কি পুলিশের কাছে যাবেন? আমি পুলিশের কাছে যাব, আপনাদের নামে অভিযোগ করব। আপনারা শুধু শুধু আমাকে হেনস্থা করছেন। দেখুন স্যার, এই সব কথা বলে কোনো লাভ নেই। আপনি কি করেছেন সেটা আমরা জানি। এখন আপনি নিজের মুখে স্বীকার করলে আপনারই ভালো, মানে আপনার সুরক্ষার দায়িত্ব আমাদের, কথা দিচ্ছি। ফালতু কথা না বলে আপনারা এখান থেকে বেরিয়ে যান। আমার সময় নষ্ট করছেন আপনারা। ভালোয় ভালোয় না গেলে আমি কিন্তু সিকিউরিটি ডাকবো। ঠিক আছে, আমরা না হয় চলে যাচ্ছি, কিন্তু আপনি তৈরি থাকবেন পরের পদক্ষেপের জন্য। রুদ্র আর সন্দীপ বেরিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে দুজনের দিকে তাকিয়ে একবার মুচকি হাসল, তারপর কোনো কথা না বলে বেরিয়ে পড়ল। এবারের গন্তব্য থানা। আধ ঘন্টার মধ্যে রুদ্র আর সন্দীপ সেখানে পৌঁছালো। সুশান্ত স্যার তাদের জন্যই অপেক্ষা করছিল। কেবিনে প্রবেশ করার সাথে সাথেই সুশান্ত স্যার একটা কল রেকর্ড চালু করল। সেটাতে বলছে, দেখো, আমি তোমাদের আগেই বলেছিলাম এই সবে অনেক রিস্ক, কিন্তু তোমরা আমাদের কথা শোনোনি। এবার কিন্তু সবাই সবটা জেনে যাবে, তখন কি করবে ভেবেছ? আমার চাকরি নিয়েও টানাটানি পড়ে যাবে। আমি কিন্তু আর এই ঝামেলায় নেই। তোমরা তোমাদেরটা বুঝে নাও। আমি কদিনের জন্য একটু গা ঢাকা দেব, ফোন বন্ধ করবো এরপরেই। আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। কল রেকর্ডটা বন্ধ করল সুশান্ত স্যার। বললেন, কি করবে এবার? কাকে ফোন করেছিল সেই নাম্বার পাওয়া গিয়েছে? আছে। কার নাম্বার? বিনা ডকুমেন্টসের সিম। এখনো পাওয়া যায়? অপরাধ জগতে সব কিছু পাওয়া যায়, শুধু টাকা দিতে হয়। এবার কি করবে? সবাই ভারী চিন্তায় পড়ে গেল। যা একটা আশা দেখা গিয়েছিল, সেটাও এখন যেন চলে যেতে বসেছে। অনেক ভেবে রুদ্র সুশান্ত স্যারকে বলল, টাওয়ার ড্যাম্পিং করতে হবে। কি বলছো তুমি? হ্যাঁ, এখন এটাই একমাত্র রাস্তা। কিন্তু লোকেশন কোনটা? টাওয়ার ড্যাম্পিং হলো অপরাধ তদন্তের প্রযুক্তিগত পদ্ধতি, যেখানে নির্দিষ্ট সময়ে একটি মোবাইল টাওয়ারের আওতাধীন সক্রিয় সমস্ত মোবাইল ফোনের তথ্য, কল রেকর্ডস অবস্থান টেলিকম প্রদানকারীদের থেকে পুলিশ সংগ্রহ করে। অর্থাৎ একটি নির্দিষ্ট লোকেশনে কতগুলো মোবাইল ফোন চালু ছিল তারই হিসেব দেয়। এরপর রুদ্র যে লোকেশনের কথা বলল তা শুনে তো সুশান্ত স্যার নিজেই অবাক। কিছু বলতে চাইছিলেন, কিন্তু রুদ্র কোনো প্রশ্ন করতে মানা করল। সন্ধে হয়ে গিয়েছিল। রুদ্রর বাড়ি থেকে অনেকবার ফোন এসেছে, কিন্তু ফোন বন্ধ থাকার জন্য রুদ্র তা বুঝতে পারেনি। টাওয়ার ড্যাম্পিং করার পর একটা লিস্ট আসে সুশান্ত স্যারের কাছে, যা দেখে বিশেষ করে সুশান্ত স্যার খুবই আশ্চর্য। কারণ সেই লোকেশনে সেই ফোন নাম্বারটা উঠে এসেছে যে ফোন নাম্বার বিনা ডকুমেন্টে কেনা হয়েছে এবং এখনো পর্যন্ত তার ব্যবহার হচ্ছে। কিন্তু যেই লোকেশনের কথা রুদ্র বলেছে সেখানে কে এই বিনা ডকুমেন্টের ফোন নাম্বার ব্যবহার করছে? সুশান্ত স্যার অনেক প্রশ্ন করে, কিন্তু রুদ্র কোনো জবাব দিল না। পকেটের ফোনে হাত পড়তে তার মনে পড়ল তার ফোন বন্ধ, তাই এবার ফোনটা অন করলো। সঙ্গে সঙ্গে অনেকগুলো নোটিফিকেশন আসে, যেখানে দেখা যায় তার বাড়ি থেকেও অনেকবার ফোন এসেছে। কি মনে করতে ফোন করলো বাড়িতে। ফোন বেজেই চলেছে, কিন্তু কেউ ফোন ধরছে না দেখে খুবই অবাক হয়।
তখন রুদ্র সন্দীপকেও ফোনটা অন করতে বলে। সন্দীপও ফোন অন করতে তারও ফোনে নোটিফিকেশন আসে। তার বাড়ি থেকেও অনেকবার ফোন করেছে, সেও ফোন ব্যাক করলো, কিন্তু কেউ ফোন রিসিভ করলো না। দুজনের বেশ চিন্তা হলো। উপায় না পেয়ে রুদ্র তার পাশের বাড়ির জেঠুকে ফোন করে, আর তাতে জানতে পারে বেশ কয়েকজন লোক এসে তার বাবা মাকে নিয়ে গেছে। অন্যদিকে সন্দীপও জানতে পারে তার বাবা মা বোনকেও কারা যেন নিয়ে গেছে, কিন্তু কারা নিয়ে গেছে সেই খবর এখনও কেউ জানে না, এমনকি রুদ্র আর সন্দীপও জানে না। আকাশ ভেঙে পড়ল যেন তাদের মাথায়। কে করবে বুঝতে পারছে না। সুশান্ত স্যার দুজনকে শান্ত থাকতে বললেন, কিন্তু ওরা শান্ত থাকতে পারছে না। এমন সময় রুদ্র কাউকে কিছু না বলে বেরিয়ে যাচ্ছিল। সুশান্ত স্যার জিজ্ঞাসা করল, কিন্তু কোনো জবাব দিল না। সন্দীপও ওর পিছু পিছু বের হলো। যাওয়ার আগে সুশান্ত স্যারকে বলে গেল, স্যার এই কার্ডটা রাখুন, আমি ফোন অন রাখবো, আর তাছাড়াও আমি আপনাকে ফোন করে জানাবো। আমি এখন রুদ্রের পেছনে যাচ্ছি, আপনি আমার লোকেশনটা চেক করে টিম নিয়ে এসে পড়ুন। আচ্ছা বেশ। থানায় এসেছিল রুদ্র তার নিজের বাইকে। সন্দীপ পেছনে বসেছিল, কিন্তু রুদ্র একা বেরিয়ে গেল। সন্দীপ একজন সাব ইন্সপেক্টরের কাছ থেকে তার বাইকটা নিয়ে রুদ্রর পেছনে যায়। রুদ্র অনেকটা এগিয়ে গিয়েছিল, কিন্তু সন্দীপ হাল ছাড়েনি। রুদ্রকে ফলো করে যখন দেখল রুদ্র তার নিজের বাড়ির রাস্তা ধরেছে, তখন কিছুটা আশ্বস্ত হয়। পেছনে পেছনে এসে সন্দীপ দেখল রুদ্র তার বাড়িতে না গিয়ে পীযূষের বাড়ির সামনে দাঁড়ালো। কিন্তু কেন? সেই ভাবতে ভাবতেই সন্দীপও পীযূষের বাড়ির সামনে দাঁড়ালো। সন্দীপ বাইক থামিয়ে বলল, এখানে এসেছিস কেন? সব সত্যির আসল ঠিকানা। দুজনে হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করল। বসার ঘরে তখন নিখিলেশ কাকু, ওনার স্ত্রী, মেয়ে প্রিয়া, আদি, সোম, সূর্য। শুধু তারাই নয়, আরও আছে দুজন মানুষ, যার একজনকে রুদ্র ও সন্দীপ খুব ভালো করেই চেনে। সে আর কেউ নয়, স্বয়ং পীযূষ। কিন্তু সেটা কিভাবে সম্ভব, এখন সেটাই জানার অপেক্ষা। রুদ্র কোনো ভনিতা ছাড়াই জিজ্ঞাসা করল, এইসবের পেছনে কে আছে? পীযূষ চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তাই আর ধৈর্য ধরে রাখতে না পেরে রুদ্র বেশ জোর গলায় বলল, দেখ পীযূষ, এখন চুপ করে থাকার সময় নেই, কারণ এখানে আর ব্যাপারটা তোর মধ্যে সীমাবদ্ধ নেই, আমরাও জড়িয়ে পড়েছি। তাই ভালোই ভালোই বলে ফেলে সবের কারণ কি, কেন এই মৃত্যুর নাটক বল। বলছি। আমি বলছি। বোরখা তুলে যে কথা বলল সে আর কেউ না, পঙ্কজ দেবনাথের একমাত্র মেয়ে হিয়া দেবনাথ। তবে এই নাটকের মূল কেন্দ্রবিন্দু যে হিয়া, সে কথা রুদ্র আর সন্দীপ খুব ভালো করেই জানে। হিয়া বলতে শুরু করলো, এই সবের শুরু আমার জন্য। আমার বাবা পঙ্কজ দেবনাথ একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন, অনেক কিছু আবিষ্কার করেছিলেন। মৃত্যুর দুদিন আগে বাবার সাথে আমার কথা হয়েছিল, যদিও বাবা আমাকে তার কাজের ব্যাপারে কিছুই বলতেন না, তবে সেদিন বলেছিল। কি? বাবা বলেছিল তিনি যা আবিষ্কার করছেন তাতে সমাজের অনেক উপকার হবে, কিন্তু কিছু অসাধু লোক আছে যারা দেশের ক্ষতি চায়, হয়তো এর জন্য তাকে খুনও হতে পারে। সেদিন বাবাকে মৃত্যু অবস্থায় দেখতে পাওয়া যায়। সেদিন কেন জানি না আমার মনে হয়েছিল বাবাকে হয়তো খুন করা হয়েছে তার আবিষ্কারের জন্য, কিন্তু কারা খুন করেছে সেটা আমি জানতাম না। বাবার মৃত্যুটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না, তাই খুনিদের চিহ্নিত করার জন্য আমি তখন একটা প্ল্যান করি। আমি তখন পুলিশকে বলি যে আমার বাবার খুন হয়েছে, কারা খুন করেছে তার প্রমাণ আমার কাছে আছে। তারপর আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো, আমার উপর হামলা। আমি অনেক কষ্টে নিজেকে সেখান থেকে উদ্ধার করেছিলাম, পালিয়ে যেতে সফল হয়েছিলাম। আমি যখন পালাচ্ছিলাম তখন রাস্তায় আমার পীযূষের সাথে ধাক্কা লাগে। পীযূষকে আমি চিনতাম, ওর সাথে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে, সেখানেই আমাদের বন্ধুত্ব হয়, কথা হতো ওখানেই। তাই আলাদা করে আমরা কোনোদিনও ফোন নাম্বার এক্সচেঞ্জ করিনি, প্রয়োজনই পড়েনি। যেদিন ওকে দেখে ওই মুহূর্ত আমার মনে হয়েছিল আমি যেন স্বর্গের চাঁদ হাতে পেয়েছি।
খড়কুটোর মতো ওকেই আঁকড়ে ধরেছিলাম। পীযূষ আমাকে ওর বাড়িতে নিয়ে আসে। আঙ্কেল বিশ্বাস করতে চাইনি আমি শুধু ওর বন্ধু, আর বিয়ে করব না বলে পালিয়ে এসেছি। শেষে উনি জোর করতেই পীযূষ সবটা ওনাকে বাড়ির সবাইকে বলে। কিন্তু তখন কি করা উচিত সেটা আমাদের কারোরই মাথায় আসছিল না। এদিকে সবারই খুব ভয় হচ্ছিল। আমরা জানতাম যে যে কোনো দিন ওরা আমাকে খুঁজে বার করবে, তারপর হয়তো পীযূষের পরিবারের ওপর তারা অত্যাচার করবে। তখন পীযূষ ওর কাছের বন্ধুদের সবটা জানায়, সবাই হেল্প করবে বলল। এরপর পীযূষ একটা প্ল্যান করে। সেই প্ল্যান মতো সেই ক্লাবে পীযূষ যায়। যদিও আমি ওদের নাগাল থেকে বেঁচে ফেরার সময় শুনেছিলাম যে ওই ক্লাবে ড্রাগের ডিল হবে, সেই মতো পীযূষ ওই ক্লাবে যায়। তারপর সব কিছু প্ল্যান মতো ওর বন্ধুরা থানায় খবর দেয় যে ওই ক্লাবে ড্রাগের ডিল হচ্ছে। ইচ্ছে করে পীযূষ ড্রাগ কেসের সাথে জড়িত হয়। পাড়ায় ওর বন্ধুরাই রটায় যে পীযূষ ড্রাগ কেসের জন্য ধরা পড়েছে, ওকে পুলিশ গ্রেফতার করেছে। এরপর পীযূষের বাবা নিখিলেশ আঙ্কেল আপনার কাছে যায় পীযূষের জমিনের জন্য। এটাও একটা আমাদের প্ল্যানেরই অংশ ছিল। তারপর পীযূষ আত্মহত্যার নাটক করলো। আর ডাক্তার সুমন আমার বাবার এককালে ছাত্র ছিল, তাই উনি এই সাহায্যটা আমাদের করেছিলেন। উনি একটা অজ্ঞাত লাশের ব্যবস্থা করেছিলেন। পোস্টমর্টম রিপোর্ট, এমনকি ওই লাশটাকে পীযূষের মতো দেখতে হবে, তার সব ব্যবস্থা উনিই করেছিলেন। আমরা সবাই সবটা জানতাম। পীযূষকে হাসপাতালে বদলে দেওয়া হলো। তারপর আবার নিখিলেশ আঙ্কেল গেলেন আপনার কাছে ওর কেসের তদন্তের ভার নিয়ে। পীযূষের ধারণা ছিল আপনি সত্যিটা খুঁজে বার করবেন, আর সেই সাথে পীযূষ খুঁজবে আমার বাবার খুনিদের। গোপনে পীযূষ অনেক তদন্ত করেছে, কিন্তু আসল মাস্টার মাইন্ডকে খুঁজে পাইনি। তাই সব কথা তো আমাকে এসে বললেও হতো। এভাবে মৃত্যুর নাটক করার কি দরকার ছিল? আমাদের হাতে প্রমাণ ছিল না, কেউ আমাদের কথা কেন বিশ্বাস করবে? মোটামুটি আমি চেয়েছিলাম হিয়াকে সেভ করতে, তাই তখন যা মনে হয়েছে তাই করেছি। বুঝতে পারছি হয়তো আমরা ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো রুদ্রদা, আমাদের উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না। এক মিনিট, ফোনটা তো হিয়ার প্রথম দিনেই বন্ধ হয়ে গিয়েছিল, তাহলে পরের দিন কেন অন করেছিল? আসলে প্রথম যেদিন হিয়ার সাথে দেখা হয় সেদিন আমি ওকে ফোনটা বন্ধ করতে বলি, কারণ গুন্ডারা হয়তো ওই ফোনের লোকেশন দেখেই হিয়াকে খুঁজে বের করতে পারে। কল লিস্ট চেক করে যে আমার নাম্বার পাবে না এটা তো জানতাম, কিন্তু পরের দিন আমার মনে পড়লো ফেসবুকে আমরা কথা বলতাম, সেখানে তো আমাদের মেসেজ আছে। কি করব বুঝতে পারছিলাম না। বাড়ি থেকে ফোনটা অন করলে যদি ওরা জানতে পেরে যায়, তাই পরের দিন হিয়ার ফোন নিয়ে গেলাম বাগবাজার এলাকায়। সেখানে খুব ভিড়, ওখানেই ফেসবুক ওপেন করলাম হিয়ার। তারপর সমস্ত চ্যাট ডিলিট করলাম, সাথে আমার ফোনেরও সমস্ত চ্যাট ডিলিট করলাম। হিয়ার ফোন সেদিন বরাবরের জন্য বন্ধ করলাম। মনে মনে স্থির করলাম হিয়ার বাবার খুনিকে ধরতেই হবে। তবে এটাও মনে হচ্ছিল যে যদি ওরা কোনো রকমভাবে আমাদের ধরে ফেলে, তাই নিজের মৃত্যুর নাটক সাজালাম। তাহলে ওরা আমাকে খুঁজে পেলেও কিছু করতে পারবে না, কারণ আমিই তো মৃত। তাহলে হিয়া, তুমি এখনো জানো না তোমার বাবার খুনি কে, তাই তো? হ্যাঁ, ওটা আমার প্ল্যান ছিল। ভাবিনি ওটা সত্যি ছিল বলে। তবে ওরা যখন আমাকে ধরে নিয়ে গিয়েছিল তখন আমি একজনের কথা শুনেছিলাম। গলার স্বর শুনে মনে হয়েছিল আমি তাকে চিনি, কারণ সেই গলার স্বর আমার খুব চেনা, কিন্তু কে ছিল সেটা জানি না। সকালে যখন তুমি আমাদের বাড়িতে এসেছিলে তখন আমি ইচ্ছে করে কথা বলেছিলাম, যাতে তুমি আমার কথা শুনতে পাও, সত্যিটা খুঁজে বের করো। কারণ এতদিনে বুঝতে পারছিলাম তুমি হয়তো ভাবতেও পারোনি আমি বেঁচেও থাকতে পারি বলে। আমি জানতাম আমার গলার স্বর শুনলে তুমি ঠিকই সত্যিটা খুঁজে বের করবে। ওই জন্যই আমি আজ হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার সুমন আমাদের কোনো কথা বলেনি। কিন্তু উনি একটা ভুল করে ফেলেছেন ফোন করে। তারপর ওনার কল হিস্ট্রি থেকে নাম্বার জোগাড় করা হয়, কিন্তু সেই নাম্বার কার সেটা জানা যায়নি।
তারপর টাওয়ার ডাম্পিং করানো হয়, আর তাতেই এই বাড়ির লোকেশনের মধ্যে ওই নাম্বারটি পাওয়া যায়। তখন আমি শিওর হলাম গড়বড়টা এইখান থেকেই শুরু হয়েছে, তাই এখানে এলাম। পীযূষ, তুই এতদিন কি তদন্ত করেছিস? আমার কাছে যেটুকু খবর আছে তাতে যারা ওই ড্রাগের ব্যবসা করে তারা কোথায় ড্রাগ রাখে জানো? কোথায়? বড় বড় হাসপাতালে। কারণ সেখানে পুলিশ কোনোদিন ভাবতেও পারবে না ওখানে ড্রাগ থাকতে পারে বলে। এই খবরটা আমার কাছেও আছে, কিন্তু সঠিক প্রমাণ আমি পাইনি। তবে এখন মনে হচ্ছে সেই প্রমাণ খুব শীঘ্রই আমরা পাবো। কিন্তু এতদিন তুই আর হিয়া কোথায় ছিলি? এই বাড়িতেই ছিলাম। আর পুলিশের কাছে চিঠি কি তোমরাই দিয়েছিলে? হ্যাঁ, কারণ আমাদের কাছে খবর এসেছিল যে পুলিশ ভাবছে আমি মারা গেছি, তাই ওই চিঠি দিয়েছিলাম। মানতেই হবে, সাংঘাতিক প্ল্যান করেছো তোমরা। সাথে নিখিলেশ কাকু, আপনিও আমাকে হারিয়ে দিয়েছেন। কি মারাত্মক তোমাদের সকলের অভিনয়! আমি ডিটেকটিভ হয়েও এতটুকু ধরতে পারিনি। এমন সময় নিখিলেশ কাকু দরজা ঠেলে বেশ কয়েকজন মুখোশধারী ঘরের মধ্যে ঢুকে এলো। ঘটনাটা এতটা তাড়াতাড়ি হয় যে কেউ কিছু করতেই সময় পায় না। সকলে বন্দুক হাতে নিয়ে সবাইকে গাড়িতে করে নিয়ে যায়। যাওয়ার আগে সবার কাছ থেকে ফোনগুলো নিয়ে নেয়। রাত তখন অনেক। পাড়ার লোকজনও বেশ অবাক, সেই সাথে পীযূষকে দেখে তারা বেশি অবাক হয়েছে। কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই গাড়িতে করে সবাইকে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাখানেকের মধ্যেই সবাইকে একটা গুদাম ঘরে আটকে রাখা হয়। ওখানে গিয়েই রুদ্র আর সন্দীপ নিজেদের বাড়ির লোকজনকে দেখতে পায়, কিন্তু তখনও এই গেমের মাস্টার মাইন্ডকে কেউ দেখেনি। সবাইকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। রুদ্র আর সন্দীপ তাও বলল, চিন্তা করবেন না কেউ, আমরা এখানে আছি। সবাইকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা এতজন আছি, ওদেরকে জিততে দেব না। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো একজন বছর 50-এর ব্যক্তি। বেশ লম্বা, চওড়া, ফর্সা গায়ের রং। তাকে দেখে হিয়া বলে উঠল, প্রত্যুষ আঙ্কেল, তুমি? কিন্তু তুমি তো অনেক আগেই মারা গিয়েছিলে। তার মানে ওটা তোমার একটা নাটক ছিল? আমার বাবার মৃত্যুর পেছনেও কি তোমার হাত আছে? তোর বাবা জেনে গিয়েছিল যে আমি বেঁচে আছি, তাই ওকে দুনিয়া থেকেই সরিয়ে দিলাম। কিন্তু কেন এমন করলে বলো? বাজারে অনেক টাকার লোন নিয়েছিলাম আমি, জানিস, কিন্তু আমি শোধ করতে পারিনি ওই টাকা। বলতে পারিস আমার শোধ করার ইচ্ছেও ছিল না। কিন্তু তুমি আমার বাবাকে কেন মারলে? বাবা তোমাকে খুব বিশ্বাস করতো। তোর বাবা পুলিশকে সবটা জানাতে চেয়েছিল, সেই সাথে আমার ড্রাগের ব্যবসার কথাও জেনে গিয়েছিল। তাই তো তোর বাবাকে সরিয়ে দিলাম। তুমি আমার বাবার ফর্মুলা নিয়েছো? ফর্মুলা? কিসের ফর্মুলা? মিথ্যে কথা বলবে না। বাবা বলেছিল বাবা একটা ওষুধ আবিষ্কার করেছে যেটা সমাজের মানুষের অনেক উন্নতি হবে। আমি জানি বাবার ওই ফর্মুলার জন্য তুমিই বাবাকে খুন করেছো। ওরে বাবা, সেই পুচকে মেয়েটা দেখছি অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, ওই ফর্মুলাটা আমি চেয়েছিলাম। বিদেশে বিক্রি করলে ওর মূল্য আরো বেশি পাওয়া যেত, কিন্তু তোর বাবা তাতে রাজি হলো না। কত করে বোঝালাম, কিন্তু রাজি হলো না। শেষে তোর বাবা বলল পুলিশে জানিয়ে দেবে। তাই বলতে পারিস একরকম বাধ্য হয়ে তোর বাবাকে আমি মেরে দিলাম। তা কিভাবে মারলেন আপনি? ডাক্তার তো বলেছে নর্মাল হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন উনি। হ্যাঁ, ডাক্তার তো ঠিক কথাই বলেছে। মানে কি বলতে চাইছেন? যে ওষুধ পঙ্কজ তৈরি করেছিল সেই ওষুধই ওর মৃত্যুর কারণ হয়েছে। মানে? আচ্ছা, তোমরা যখন এত করে জানতে চাইছো তখন আমি বলেই দিচ্ছি। কারণ এমনিতেও তোমরা সকলেই খুব তাড়াতাড়ি মরবে। চিন্তা নেই, বেশি কষ্ট দিয়ে আমি তোমাদের মারবো না। একটা ধামাকা আর সবাই শেষ। দাঁড়াও বলছি আমি কিভাবে পঙ্কজকে মারলাম। আসলে ওই যে ওষুধটা, আরে যে ওষুধটা পঙ্কজ তৈরি করেছিল সেটা ছিল একটা সিরাম। যে সিরাম ব্যবহারের ফলে কোনো
হার্ট অ্যাটাকের পেশেন্ট যেমন বেঁচে যাবে, ঠিক তেমনই কোনো সুস্থ মানুষকে যদি ওই একই সিরাম দেওয়া হয়, তাহলে হৃৎপিণ্ডের রক্ত চলাচল বন্ধ হয়ে কয়েক মুহূর্তের মধ্যে সেই ব্যক্তির মৃত্যু নিশ্চিত। আমি পঙ্কজের শরীরে ওটাই পুশ করেছিলাম। আর ফর্মুলাটা কোথায়? ওটা তো জানি না। মিথ্যে কথা বলছেন। না, একদমই না। ওটার ফর্মুলা আমার কাছে থাকলে এতদিনে আমি সেটা বাইরের দেশে বিক্রি করে দিতাম, কিন্তু আমি অনেক খুঁজেও ওই ফর্মুলা পাইনি। আমাদের মা বাবা বোনকে কেন নিয়ে এসেছেন? এই ব্যাটা যে কিছু একটা গন্ডগোল করেছে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, তাই আমার লোককে হাসপাতালে পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে আমার লোক জানতে পারে ওই ডাক্তার তোমাদের সাথে কথা বলে উধাও হয়ে গিয়েছে। তাই আমি তোমাদের বাড়ির লোকেদের এখানে নিয়ে এসেছি। শেষে তোমাদের মোবাইল লোকেশন দেখে তোমাদেরও আনতে বলি। কিন্তু আমি ভাবতে পারিনি যে এইটুকু ছেলে মেয়েগুলো এত বড় একটা প্ল্যান করেছে। আই এম ইমপ্রেসড, রিয়েলি ইমপ্রেসড। এতদিন আমি ভাবতাম সমাজের চোখে ধুলো দিয়ে আমি একমাত্র মানুষ যে বেঁচে আছি, কিন্তু না, আজ জানতে পারলাম এই ছেলেও সমাজের চোখে ধুলো দিয়ে বেঁচে আছে। ভালো কথা, কিন্তু এইবার সকলে মরবে যে। কথাগুলো বলেই প্রত্যুষ হাসতে লাগলো। অন্যদিকে তখন স্যার, গোটা গোদাম ঘর আমরা ঘিরে ফেলেছি, এবার কি করব? কিছু না, একে একে সবাইকে মারতে হবে। ভেতরে অনেক মানুষ আছে, তাদের আমাদের বাঁচাতে হবে। সাবধানে সবাইকে ভেতরে যেতে বলো। এখনই কেউ গুলি করবে না, সবাইকে আমাদের সুরক্ষিত করতে হবে। এমন সময় একজন গুন্ডা প্রত্যুষের কানের কাছে এসে ফিসফিস করে বলল, বস, জায়গাটা মনে হচ্ছে পুলিশে ঘিরে ফেলেছে। কি বলছিস? হ্যাঁ বস। কিন্তু এখানের ঠিকানা পুলিশ পেল কিভাবে? সবার ফোন নিসনি তোরা? নিয়েছিলাম বস। তাহলে ওরা এখানে এলো কিভাবে? চেক করেছিলি সবাইকে? কথাটি শুনে গুন্ডা ছেলেটি চুপ করে যায়। তখন প্রত্যুষ চিৎকার করে বলে উঠল, হারামজাদা, তোদের আমি এমনি এমনি পুষছি? যা দেখ কতজন আছে। কি হলো, ঘামছেন কেন আপনি? টেনশন হচ্ছে বুঝি? হওয়ারই কথা। কি পুলিশ চলে এসেছে? অত হেসো না ছোকরা, আমি মরলে তোমরাও মরবে। সে তো মরতে সবাইকেই হবে, কেউ আগে কেউ পরে। আমরা তো সবাই এক লাইনেই দাঁড়িয়ে আছি, ঠিক যেমন রেশন দোকানে দাঁড়িয়ে থাকে মানুষ। যার নাম্বার আসবে সে আগে যাবে, কেউ তার পরে, আবার কেউ তারও পরে। মৃত্যুকে আমরা ভয় করি বলে আপনার মনে হয়? হ্যান্ডস আপ! কেউ এক পাও নড়বে না, নাহলে গুলি করতে বাধ্য হব। আসালেন স্যার। চোখের ইশারায় তিনি কাউকে কিছু একটা নির্দেশ দিলেন, আর সঙ্গে সঙ্গে ঘরটি বিষাক্ত ধোঁয়ায় ভরে উঠল। এরই ফাঁকে প্রত্যুষ ওই গুদাম ঘর থেকে পালিয়ে যায়। সবারই তখন শ্বাসকষ্ট হতে থাকে। স্যার, স্যার ওনাকে ধরতেই হবে। চিন্তা নেই, বাইরে আমাদের অফিসাররা আছেন, উনি কোথাও যেতে পারবেন না। সুশান্ত স্যার এবং বাকি অফিসাররা মিলে সবাইকে মুক্ত করে বাইরে নিয়ে আসে। বাইরে এসে দেখা যায় প্রত্যুষ মাটিতে পড়ে আছে। সুশান্ত স্যার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ওনার? স্যার, ওনাকে আমরা ধরে ফেলেছিলাম, কিন্তু উনি নিজেই নিজেকে গুলি করেছেন। তবে প্রত্যুষের ডান হাত চিন্টুকে পুলিশ অ্যারেস্ট করেছে। চিটফান্ডে যে টাকা প্রত্যুষ লুকিয়ে রেখেছিল তার সবটাই পুলিশ উদ্ধার করেছে ওই গুদাম ঘর থেকে। তারপর পুলিশের প্রসেস মতো সাধারণ পাবলিককে সেটা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। টিভি নিউজ চ্যানেল কদিন রুদ্র আর সন্দীপের অনেক প্রশংসা করে। একদিন সুশান্ত স্যার রুদ্রর বাড়িতে আসে। তখন রুদ্র জিজ্ঞাসা করে, স্যার আপনি কিভাবে এই গোদাম ঘরে পৌঁছলেন? মানে আসলে আমাদের ফোনগুলো তো ওরা আগেই নিয়ে নিয়েছিল। হ্যাঁ, কিন্তু সেদিন থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় সন্দীপ তোমাদের কার্ডটা আমাকে দিয়ে গিয়েছিল। সেখানে সন্দীপের আরেকটা ফোন নাম্বার আমি পাই। প্রথমে তোমার ফোন, তারপর সন্দীপের ফোন আমি চেক করি, কিন্তু বন্ধ ছিল। শেষে সন্দীপের আরেকটা নাম্বারে দেখাতেই লোকেশন পেয়ে যাই। সম্ভবত সন্দীপের ওটা দ্বিতীয় ফোন। কি তাই তো সন্দীপ? হ্যাঁ, কায়দা করে ওই ফোনটা আমি খুব যত্নে লুকিয়ে রেখেছিলাম। আর বলতে হবে আমাদের ভাগ্যটা সেদিন ভালো ছিল, নাহলে ওরা চেক করলে হয়তো
ফোনটা ওরা পেয়ে যেত। যাক, শেষ ভালো যার, সব ভালো তার। এতক্ষণ তোমরা শুনছিলে লেখিকা মৌরুই দাসের কলমে সত্য যেখানে লুকানো গল্পটির পরের পর্ব। গল্পের কথকের ভূমিকায় ছিল অচ্যুতা। গল্পটির অন্যান্য চরিত্রে আছে সাধ্যায়, প্রীতম, সুমনা, অতনু, তনয়, সৌরভ রায়, শ্রাবণী, রুদ্রনীল, তমাল, ঋতদীপ, পার্থ, প্রত্যুষা, সুদীপ্তা, কৃষ্ণেন্দু। গল্পটির নাট্যরূপ করেছে মৌ। গল্পটির পোস্টার ডিজাইন করেছেন শ্রাবণ্য দে, স্ক্রিবলিং মাইন্ড। ভিডিও গ্রাফিক্স করেছেন চঞ্চল রুইদাস। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবে, সাথে গল্পটির ব্যাপারে তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না। তোমাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম। ততক্ষণের জন্য শুনতে থাকো ফিকশন হরর স্টোরিজ চ্যানেলের গল্প। ফিরে আসবো পরবর্তী নতুন কোনো গল্পে। শুভরাত্রি।